পরিবহন খাতে অরাজকতার মূলে রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। জিম্মি দশায় যাত্রীরা। সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। থেমে নেই প্রভাব বিস্তারের অভিযোগ। ফার্মগেটে আনোয়ারা পার্কে মার্কেট করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। 1 মাসে ফিরিয়ে দিতে আলটিমেটাম। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। রাজধানীর সড়কে যত্রতত্র বাস দাঁড় করানোয় তৈরি হচ্ছে কৃত্রিম যানজট। চালকেরা যাত্রীর অপেক্ষায় আড়াআড়ি করে বাস রাখায় ফাঁকা সড়কেও তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। এছাড়া চালকেরা চুক্তিভিত্তিক বাস চালাতে আগ্রহী হওয়ায় বাড়ছে বেপরোয়া গতির প্রবণতা। যানজট নিয়ন্ত্রণে না থাকলেও নিয়মিত মামলা দেওয়া হচ্ছে দাবি ট্রাফিক পুলিশের। আর বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবই পরিবহন খাতে অরাজকতার মূল কারণ। সড়কের সামনে ফাঁকা, অথচ দাঁড়িয়ে থাকা বাসের পেছনে যানবাহনের লম্বা সারি। সড়ক আটকে আড়াআড়ি করে বাস রাখাই তৈরি হচ্ছে কৃত্রিম যানজট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ বলছে, বিশ্বের 152টি দেশের 1200 শহরের মধ্যে সবচেয়ে ধীরগতি ঢাকা। বিশ্ব ব্যাংক ও বুয়েটের এক প্রতিবেদন বলছে, 2007 সালে ঢাকার সড়কের গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। 2022 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 4.8 কিলোমিটারে। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 388টি অনুমোদিত রুটে বিভিন্ন ধরনের 18,431টি বাসের অনুমোদন রয়েছে। এর মধ্যে চলছে মাত্র 4,500। প্রায় 2,500 মানুষের মালিকানায় এসব বাস। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ চালক নির্দিষ্ট বেতনে চাকরি করতে চান না। যদি বেতন আমি মাস শেষে পাই, তাহলে একটা দুর্ঘটনা ঘটালে পরে, একটা জরিমানা হলে পরে, সেই জরিমানার টাকাটা হয়তো তার বেতন থেকে কেটে রাখবো। এটার জন্য চুক্তিতে তারা যেতে চায় না। এটা আমরা অনেক চেষ্টা করে দেখেছি এবং এটা আমরা সফল হতে পারি নাই। ট্রাফিক পুলিশ বলছে, গণপরিবহনের বিশৃঙ্খলা বন্ধে পরিবহন সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না। এটি আমাদের মাঠ পর্যায়ের সকল ট্রাফিক অফিসারদেরকেই নির্দেশনা দেওয়া আছে এবং তারা প্রতিনিয়তই এই ধরনের সড়কে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করছে এবং জরিমানা করছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যানজট ও বিশৃঙ্খলা থাকলে এর নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা লাভবান হন। তাই জনগণকে পরিবহন খাতের জিম্মি দশা থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের আগ্রহ কম। এটা নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে এই যে দুষ্টু চক্র বা আমি আনহোলি নেক্সাসের কথা বলছি, এটা একটা বিরাট সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্য শুধুমাত্র পরিবহন মালিক না। এখানে আমি যেটি বলছিলাম যে সরকারি কিছু কর্মকর্তা আছে এবং এমনকি আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কিছু অসাধু আমি কর্মকর্তা বলবো, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। ঢাকার যানজট ও পরিবহনে অব্যবস্থা কারিগরি ইস্যু নয়, বরং রাজনৈতিক বলে মন্তব্য করেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের এই সাবেক পরিচালক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ম থাকলেও মানছে না কেউ, আবার নিয়ম মানাতে কোনো তৎপরতাও নেই। রাজধানীর সড়কে তাই চলছে নৈরাজ্য। কোনো সিএনজি অটোরিকশাই মিটারে চলে না। দ্বিগুণ বা 3 গুণ টাকা দিয়ে চুক্তিতে চলাচলে বাধ্য হচ্ছেন যাত্রীরা। চালকরা বলছেন, সিএনজি অটোরিকশা মালিকের জমা বেশি। এছাড়াও 2015 সালের নির্ধারিত ভাড়ায় সিএনজি চালানো সম্ভব নয়। তেজগাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কত? 200 টাকা দেবেন। 200 টাকা। মিটার তো আছে দেখতে পাচ্ছি, মিটারে যান না? মিটারে পোষে মামা, মিটারে পোষে না। আচ্ছা ঠিক আছে। এখান থেকে অর্থাৎ কাকলি মোড় থেকে তেজগাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গুগল ম্যাপে দূরত্ব দেখাচ্ছে 3.9 কিলোমিটার। সেই হিসেবে মিটারে গেলে প্রথম 2 কিলোমিটার 40 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা করে। এই দূরত্বে 65 টাকার বেশি কোনো মতেই ভাড়া আসে না, কিন্তু তারা 200 টাকা চাচ্ছেন, কেউ 150 টাকা। এই যে যাত্রীদের অতিরিক্ত ভাড়া কাটছে পকেট থেকে, এটি দেখভালের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিআরটিএ কি ভূমিকা রাখছে বা চালকরাই কেন বেশি চাচ্ছেন, তার স্বরূপ সন্ধান করব আমরা। তিলোত্তমা ঢাকায় মানুষ বাড়লেও গণপরিবহন সংকট কাটছে না।
এ সুযোগে যাত্রীর কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা। পুলিশি মামলার ভয়ে মিটার চালু থাকছে, কিন্তু যাত্রীকে ভাড়া মেটাতে হয় চুক্তিতেই। টেকনিক্যাল থেকে মোহাম্মদপুরে ভাড়া গিয়ে 200 টাকা হয়, আমাকে বাধ্য হয়, আমি কি করব? মিটারে তো ওনারা রাজি হয় না, মানে এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মিটারে যদি যাই আমি দেখা গেছে জমা উঠছে কিন্তু বেতন উঠে না। একটা যাত্রী লইলে রাস্তায় যাত্রী লইলে টাইপি সাজেনা কাগজ নিয়ে রেকার বিল দাও। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের তথ্য মতে রাজধানীতে বৈধ অটোরিকশা 15,000, অবৈধ 30,000-এর বেশি। 2015 সালে সরকার অটোরিকশার দৈনিক জমা 900 টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু কোনো মালিকই 1100 টাকার কমে জমা নেন না। সরকারের উদ্দেশ্য হয়তো 900 টাকা ছিল, কিন্তু এখন তো সেটা নিয়ে কোনোভাবে পারা যায় না। এখন তো সব কিছুর দাম বাড়তি, এখন পার্টসের দাম সব ডাবল হয়ে গেছে। রাজধানীর সড়কে ভাড়া নিয়ে নৈরাজ্য চললেও দেখার যেন কেউ নেই। এ বিষয়ে ট্রাফিক পুলিশ বা বিআরটি এর উত্তরও দায়সারা। তারা কিন্তু হয়তো 1100 টাকা জমা দিচ্ছে, কিন্তু স্বাক্ষর করতেছে 900 টাকার। তাহলে আমার ম্যাজিস্ট্রেট গিয়ে তো ওই রেজিস্টার করে, রেজিস্টার গিয়ে দেখে 900 টাকা, তখন তো তাদের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া কঠিন। মিটারের মাধ্যমে সিএনজি পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বাধ্য করব। তবে জনবল সংকটে সড়কে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না বলেও দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট বা চালকের লাইসেন্স ছাড়াই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান হলার বা লেগুনা। অন্তত 2 বছর ধরে রুট পারমিট দিচ্ছে না বিআরটিএ, করছে না নবায়নও। পুলিশ ও বিআরটিএর কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে এসব যানবাহন চলছে বলে অভিযোগ রয়েছে। হিউম্যান হলারের নামে রাজধানীর 14টি রুটে চলে এমন লক্কর ঝক্কর অন্তত 900 গাড়ি। এমন গাড়ির নতুন পারমিট দেওয়া হয় না 2 বছর ধরে, বন্ধ নবায়নও। ফলে কত গাড়ি চলে তার হিসেব জানে না কেউ। আপনি এক কাজ করেন, কালকে আসেন, আমরা সব কাগজ মালিক সমিতিতে রাখি। না, মালিক সমিতির অফিসটা কোথায়? ভাই অফিস নেই, আগে অফিস ছিল। ফিটনেসিন এসব গাড়ির মালিকরা বেশি ভাড়ার লোভে বাড়তি সিট বসিয়ে তুলছেন বেশি যাত্রী। 10 সিটের গাড়িতে নেওয়া হচ্ছে 15 জন পর্যন্ত। করোনার সময় অর্ধেক যাত্রী নেয়ার নিয়ম করলে 15 টাকার ভাড়া 20 টাকা করা হয়। করোনার ভয়াবহতা শেষ হওয়ার প্রায় 3 বছর পরও বাড়তি ভাড়াই নেওয়া হচ্ছে। সব লাইসেন্স মালিক সমিতির কাছে থাকে। মালিক সমিতির কাছে থাকে, আপনার কাছে থাকে না কেন? আমাদের রাখা হয় না, একটা চেক পড়ে না। 1 নম্বর 2 নম্বর সাথে রাখলে বৃষ্টি বদলে দিয়ে আমরা বেশিরভাগ হারাই লাই। আনুষ্ঠানিক লাইসেন্স না থাকলেও এসব গাড়ি চালকদের দাবি ওস্তাদের কাছে শিখেই দক্ষ হয়েছে তারা। আপনাদের গাড়ির ফিটনেস আছে? ফিটনেস আছে, গাড়ির ফিটনেস আছে? হ্যাঁ আছে অবশ্যই। কোথায়? মালিক সমিতির। স্যার আমরা রেকারদার চলে হন, আমাদের প্রশাসনের লোক রেকার চালায় সব প্রতিদিন করে ছাড় 4-5টার মতো করে। গাড়ি প্রতি দিনে 600 থেকে 1200 টাকা পর্যন্ত চাঁদা দিয়ে এইসব গাড়ি চলে বলে অভিযোগ রয়েছে। লাইন খরচের নাম দিয়ে চাঁদা তোলেন রাজনৈতিক নেতাকর্মীরা। চাঁদাবাজি যেই হোক না কেন, যারাই চাঁদাবাজি করুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তো এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে অবশ্যই আমরা সেই ব্যাপারে আইন প্রয়োগ করে থাকি। কিভাবে এসব অবৈধ যানবাহন চলছে তা জানে না বিআরটিএ। এগুলো বন্ধে নেই তেমন উদ্যোগও। ট্যাক্স টোকেন থাকতে হবে, রুট পারমিট থাকতে হবে। এই গাড়িগুলো এই কাগজপত্র নিয়ে যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলোই বৈধ। এর বাইরে যে সমস্ত গাড়ির এই কাগজপত্রের বাইরে যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে সেই গাড়িগুলো চলাচল করতে পারবে না। রিকশায় 80 থেকে 100 টাকার গন্তব্যে যেতে লেগুনায় লাগে 20 টাকা। তাই বাধ্য হয়ে এই যানবাহনে ওঠেন অনেকেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মে এভিনিউয়ে মেহেদি হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রা শেষে সংসদ ভবনের সামনের সড়কে সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক লীগের 2 গ্রুপ। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মেহেদি। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এই খুনে জড়িত বলে অভিযোগ স্বজন ও প্রত্যক্ষদর্শীদের। খালি হয়েছে মায়ের বুক, বাবা হারিয়েছেন বড় ছেলে। রাজনৈতিক কর্মসূচিতে সন্তান হারালেন এই বাবা মা। ছেলেকে নিয়ে যে স্বপ্ন ছিল তার পূরণ হলো না বাবার। তার দাবি খুনিদের বিচার।
আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এরকম সন্তান যদি কাউরে আর এইভাবে না হারাইতে হয়। এই কেমন রাজনীতি, এই কেমন দুনিয়া, এই কেমন নীতি। সদ্য মাধ্যমিক পাশ করা মেহেদী হাসান ভাটারার নুরেরচালা এলাকার বাসিন্দা। তার মামা জানান, শনিবার শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা হেঁটে মানিক মিয়া এভিনিউ পার হচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানে ছিল শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের গাড়ি থামিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় মেহেদীকে। মানে আমাদের সামনে যারা ছিল ওনারা বলতেছে যে একটু দাঁড়াও, আমরা রাস্তাটা পার হই। ওনারা বলতেছে না না রাস্তা পার নিয়ে যাবে না, ওদের উপরে দেয়, ড্রাইভার বলতে ওদের উপর দিয়ে গাড়ি নিয়ে যাও। ওদের নেতৃত্বে ছিল জাকিরের নেতৃত্বে আপনার ওরা আয়সা অতর্কিতভাবে আমাদের উপরে হামলাগুলো করে। ওদের মধ্যে দুইজনের হাতে চাকু ছিল। আমরা সবাই ছবি এবং নাম টাম শনাক্ত করে আমরা প্রশাসনের কাছে দিয়েছি। ভাটারা এলাকার ৩৯ ওয়ার্ড কাউন্সিলর জানান, নিহতের মা, মামাসহ অনেক স্বজনই স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত। দলের মিছিল মিটিংয়ে সরব ছিল নিহত কিশোর। ওরা হচ্ছে ভাটারা আর ওরা হচ্ছে শেরেবাংলা নগর। ওদের পিকআপটা হচ্ছে যাওয়ার সময় এই বাচ্চা দলের পিকআপটা থামাইলো কেন? এ ব্যাপারে মধ্যরাত পর্যন্ত পুলিশ কিছুই বলতে চায়নি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের পর বিএনপির ওপর কোনো দমন পীড়ন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে আন্দোলনকারীদের সাথে যে ব্যবহার করা হচ্ছে তেমন আচরণও তাদের সাথে করা হয়নি। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা ভালো। যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর পর্যন্ত। তা আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি। 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। এ সময় বিএনপির ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওবায়দুল কাদের। আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি প্রসঙ্গে কাদের পাল্টা প্রশ্ন করেন, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে এভাবে সাংবাদিক ঢুকতে দেয়া হয়? কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2018 সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা কমিটি অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে বিলুপ্ত ঘোষণা করা হলো। কলেজ ক্যাম্পাস ও আশেপাশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত 13ই মে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভাইকে জয়ী করতে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি অবৈধ অর্থ ছড়ানোর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচন সংশ্লিষ্টরা প্রভাবমুক্ত হয়েই কাজ করবেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম আর সব প্রার্থীর মতো চালাচ্ছেন প্রচার। তবে অভিযোগ আছে, তাকে জয়ী করতে তার ভাই পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখানো ও টাকা ছড়ানোর অভিযোগ ডিআইজির বিরুদ্ধে। একটাই আশঙ্কা
সেটি হলো যে ঢাকার ডিআইজি নুরুল ইসলাম অযাচিতভাবে যে প্রভাবিত করছে মানুষকে। বর্তমান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিগত উপজেলা পরিষদের নির্বাচন, বিগত এমপি পরিষদের নির্বাচন, বিগত পৌরসভা নির্বাচনে যেভাবে অর্থের টাকার ছড়াছড়ি করেছে, যে বিগত দিনের মতো সে এবারও অবৈধ টাকা ছড়াছড়ি ব্যবহার করবে। এইসব বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ডিআইজি। তবে প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। আমার ভাই উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, উনি শিবগঞ্জের রাজনীতি মোটেই দেখেন না। তারপর দিয়ে যখন হয়তো শিবগঞ্জের টালমাটাল অবস্থা, হয়তো কেউ ফোন করলে উনি তখন হয়তো ব্রিফ করে যে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি। রিটার্নিং কর্মকর্তা বলছেন এমন অভিযোগ কেউ করেনি, কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি কোনো প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে আমাকে করেনি। হ্যাঁ, এটি হয়তো জনশ্রুতি রয়েছে বা পূর্বের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে হয়তো অনেকে বলেছে, কিন্তু সরাসরি এই ধরনের কোনো মেসেজ বা এই ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। যদি এই ধরনের কোনো অভিযোগ পাই, সাথে সাথে আমরা এটি ব্যবস্থা নেব। শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সৈয়দপুরের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে 40,000 টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সেই শাস্তি মানতে না চাইলে শনিবার দীপুকে গ্রেফতার করা হয়। পরে জামিন চাইলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শুক্রবার সকালে সৈয়দপুরের বাঙালিপুর এলাকায় জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালান ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে 1 দফা সতর্ক করেন। বিকেলে পৌর শহরে দীপুর নির্বাচনী অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 40,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। জরিমানা দিতে অস্বীকার জানালে দীপুকে পুলিশ আটক করে। পরে শনিবার দুপুরে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে যেটা এসিলেন্ট মহোদয় বর্ণনা করেছেন যে মোটরসাইকেল শোডাউন এবং আপনার জীবন্ত প্রাণী সেখানে প্রদর্শন করা। বিকেলে প্রার্থী দীপুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, যেহেতু তিনি এটা দিতে অস্বীকার করেছেন জরিমানার টাকা। এবং আজকে আমরা নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনাব শাহিন কবির স্যারের কোর্টে তার জামিন আবেদন করি এবং জামিন শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 20 মে। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্যের অভিযোগ তুললেন এমপি সাইদ খোকন। তার দাবি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মন গড়া তথ্য দিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক মেয়র। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। গত বুধবার এক অনুষ্ঠানে মেয়র তাপস দাবি করেন 2019 সালের তুলনায় 2023-এ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। একে সিটি কর্পোরেশনের সাফল্য বলেও দাবি করেন তিনি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ভিন্ন কথা। এই পরিস্থিতিতে মেয়র তাপসের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুললেন সাবেক মেয়র সাইদ খোকন। ডেঙ্গু মোকাবেলায় দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান জানান ঢাকা 6 আসনের এমপি। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এডিসের প্রজনন স্থল ধ্বংসে বেশি জোর দিতে হবে। এখনো যদি আমরা পরিপক্কতার পরিচয় না দেই, আমাদের যদি খুব ভালো এই কর্মকৌশল না থাকে, আমাদের যদি ভালো প্ল্যান না থাকে, তাহলে যা হবার তাই হওয়ার কথা। এবং আমরা দেখছি আমরা ঢাকা শহরে আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারিনি। গত বছর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2019 সালে ডেঙ্গুতে মারা যায় 179 জন, আক্রান্ত হয় 1,01,354 জন। 2023 সালে মৃত্যু হয় 1,705 জনের, আক্রান্ত 3,21,179 জন। এবছর 17 মে পর্যন্ত ডেঙ্গুতে 33 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 2,581 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যথাসময়ে পরীক্ষা না করতে পারায় চট্টগ্রামে 30% ক্যান্সার রোগী মৃত্যু ঝুঁকিতে পড়ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার চট্টগ্রামে ক্যান্সার নিরূপণে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এমন তথ্য দিয়েছেন গবেষকেরা। বন্দরনগরীতে আধুনিক সুযোগ সম্বলিত রোগ নির্ণয় কেন্দ্র চালুতে গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 বছরে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন 20,000 রোগী, যা 2022 সালের চেয়ে 6,510 জন বেশি। চলতি বছরের প্রথম 4 মাসে চিকিৎসা নিয়েছেন 8,000। চট্টগ্রাম অঞ্চলে ক্যান্সার আক্রান্তদের 55% নারী, আর নতুন রোগীদের মধ্যে খাদ্যনালী, স্তন, ফুসফুস ও জরায়ু ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। শনিবার চট্টগ্রামের একটি হোটেলে ক্যান্সার নিরূপণে চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এই অঞ্চলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এজন্য খাদ্যাভ্যাস, ধূমপান ও জিনগত কারণ চিহ্নিত করেছেন তারা। জানান, রোগ শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকিও। 3 দিন বা 4 দিন একটা রিপোর্ট পেলে আর্লি ডিসিশন নিতে পারে একটা টিউমার বোর্ড করে, আইদার নিউ অ্যাডজুভেন্ট অর সার্জারি, আর্লি রেডিক্যাল সার্জারি। সেক্ষেত্রে দেখা যায় বিদেশ থেকে আসতে 10 দিন 15 দিন লাগতেছে, অনেক ক্ষেত্রে আরও বেশি লাগে, দীর্ঘায়িত হয়। এখানকার লোক যে শুটকি মাছ খায়, শুটকি মাছের মধ্যে যে ডিটিটিটা থাকে, সেই ডিটিটিটা কিন্তু ক্যান্সারের জন্য খুব বড় একটা কারণ। সেকেন্ড একটা জিনিস যেটা হয়েছে, যে চিটাগাঙ্গে যেটা হয়েছে, যে তারা কিছুটা ফ্যাটি ফুড খায়, এটাও কিন্তু গাট ক্যান্সার হয়। ক্যান্সার নিরূপণে চট্টগ্রামে প্রথমবারের মতো বিশেষজ্ঞদের সমন্বয়ে টিউমার বোর্ড গঠন করেছে অ্যাসপেরিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, রোগ শনাক্তে যাতে দেরি না হয় সেজন্য এই উদ্যোগ। পেশেন্ট যদি এমন কোনো ক্যান্সার হয় যেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের অবস্থা আরও আশঙ্কাজনক হবে এবং পেশেন্টকে ট্রিটমেন্ট করে বাঁচানোর সম্ভাবনা অনেক কমে যাবে। এই জায়গাটাতে আমরা কাজ করছি যে অল্প সময়ে টাইম সেভ করব এবং মানিও সেভ করব। চট্টগ্রামে সরকারি কোনো বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নেই। আক্রান্তদের চিকিৎসা চলে চট্টগ্রাম মেডিকেলের একটি ওয়ার্ডে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে মেট্রো রেল কর্তৃপক্ষকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত নাগরিকরা। নইলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আন্দোলনকারীদের অভিযোগ, নির্মাণ কাজ শেষে সবুজ উদ্যানটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও মেট্রো রেল কর্তৃপক্ষ এখন সেখানে মার্কেট করতে চায়। 69-এর গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ আনোয়ারা বেগম, তার স্মৃতি রক্ষার্থে রাজধানীর ফার্মগেটের এ উদ্যানের নামকরণ। 2018 সাল থেকে উদ্যানটি প্রকল্পের কাজে ব্যবহার করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজ শেষে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখন সেখানে বিপণী বিতান, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রের মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এর প্রতিবাদে শনিবার বিকেলে আনোয়ারা উদ্যানের সামনে মানববন্ধন সচেতন নাগরিকদের। উন্নয়ন সেটা যেখানে রাস্তাঘাটে আমি নিরাপদে হাঁটতে পারবো, প্রত্যেকটি উদ্যান, প্রত্যেকটি বাগান, প্রত্যেকটি পার্ক উন্মুক্ত থাকুক। সব বয়সী নারী পুরুষ যোগ দেন নগর নিসর্গ রক্ষার এই আন্দোলনে। তারা বলেন, দেশে রেস্তোরাঁ আর মার্কেটের কোনো অভাব নেই, বরং প্রয়োজন প্রকৃতি, পার্ক আর খেলার জায়গা। আমার নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। এই প্রাণ এবং প্রকৃতির জন্য বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। ডিএনসিসি যদি চায়, যদি এখন আমাদের রাজনৈতিক যারা পাওয়ার আছে ওরা যদি চায়, কোনো কারণই নাই যে এটাকে ফেরত আনা যাবে না। বিভিন্ন দেশে দেখবেন মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, নিচে পার্ক। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর বর্তমান যে পরিস্থিতি, সেক্ষেত্রে 1 বর্গফুট খোলা জায়গা নষ্ট করাও অনেক বড় হুমকি। সবশেষ মেট্রো রেল কর্তৃপক্ষকে উদ্যান ফিরিয়ে দিতে 30 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
20-25 বছর আগেও 20 ভাগের মতো সবুজ এলাকা ছিল, এখন কমতে কমতে এটা 7-8 ভাগে নেমে এসেছে। এই জন্যই প্রতিটি স্কোয়ার ফিট সবুজ রক্ষা করতে হবে, এই জন্য এই 7-8 ভাগকে আমরা অন্তত 10-15 ভাগ নিতে পারি। আগামী 30 দিনের মধ্যে যদি এই উদ্যান ফেরত না দেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব এবং আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এর আগে গেল বছরের অক্টোবরে ফার্মগেটে পুনর্নির্মিত ওভারব্রিজ উদ্বোধনের সময় এই উদ্যান আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর সমুদ্রে উৎপাদন ও প্রজনন বাড়াতে সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। উপকূলীয় এলাকার জেলেদের দাবি, তারা নিষেধাজ্ঞা মানলেও দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় প্রতিবেশী জেলেরা। এতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জীবিকা উপার্জন হয় না তাদের। সরকারের দেয়া প্রণোদনাও বাড়ানোর দাবি জেলেদের। গভীর সাগর থেকে ফেরা বেশিরভাগ ট্রলারে নেই কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, তাই হতাশ জেলেরা। এরই মধ্যে আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সমুদ্র থেকে ফিরে এসেছেন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। জেলেরা বলছেন, বড়ি আবহাওয়ার কারণে এবছর জালে মাছ ধরা পড়েছে কম। চড়া মূল্যের বাজারে 2 মাস উপার্জন বন্ধ থাকায় পরিবার সহ দিন কাটছে অনিশ্চয়তায়। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে সহায়তার চাল পাচ্ছেন না প্রকৃত জেলেরা। নগদ অর্থ সহায়তার দাবি তাদের। চাউলের সাথে কিছু টাকা পয়সার দরকার, কইছি বলতেন, খালি চাউল খাইতে বাঁচাবে না। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের 86 কেজি করে প্রণোদনার চাল দেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। এই সময়ে সমুদ্রগামী যে জেলে ভাইয়েরা আছেন, আমাদের বরগুনা জেলেদের সংখ্যা 27,250 জন। তাদের প্রত্যেকেই আমরা 86 কেজি করে চাল সাহায্য দিব, যাতে তারা এই নিষিদ্ধকালীন সময়ে সার্ভাইভ করতে পারে। দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা নেই উপকূলীয় এলাকা কুয়াকাটায়। জেলেদের অভিযোগ, প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা অব্যাহত থাকায় সমুদ্র থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। ভারতালারা মাছ অনেক ধরে নিয়ে যায়, আমরা পরবর্তী নামে আমরা মাছ পাই না। ভারতের লাগে এই অবরোধটা আমাদের মিলে দেয়, তা আমরা একটু বাঁচতে পারবো। এই বিষয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে মৎস্য বিভাগ। কোস্টগার্ড প্লাস নৌ পুলিশ এবং আমাদের যে বানৌজা শেরেবাংলা ঘাঁটি নৌবাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদের টহল বঙ্গোপসাগরে তাদের টহল বজায় থাকবে। তো আশা করতেছি যে আমাদের এই টহল কার্যক্রম বজায় থাকার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের জেলেরা এখানে মাছ ধরতে পারবে না। নোয়াখালীতে 65 দিন সব ধরনের মাছ ধরা বন্ধ রাখতে মৎস্যজীবীদের প্রণোদনা সহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, বাংলাদেশের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরার অভিযোগ কিন্তু আছে। এই অবস্থায় নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাবে কিনা, আর এ বিষয়ে মৎস্য বিভাগের কি ব্যাখ্যা রয়েছে? আজ মধ্যরাত থেকে শুরু হবে সাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা। যে সকল ট্রলার গভীর সমুদ্র বন্দরে ছিল, অধিকাংশ ট্রলার কিন্তু ঘাটে এসে পৌঁছেছে। যে ট্রলার সাগরে আছে তাও কিন্তু সন্ধ্যার মধ্যে ঘাটে এসে পৌঁছে যাবে। মূলত মাছের প্রজননের জন্য প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তবে যে সকল জেলেরা ঘাটে এসে পৌঁছেছেন তারা বলেছেন অধিকাংশ প্রজাতি মাছের প্রজনন এখনো সময় হয়নি, মাছের ডিম ছাড়তে এখন 1 থেকে 1.5 মাস বাকি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পুরো বছর জুড়ে কিন্তু সাগরে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাননি। তার উপর এই 65 দিনের নিষেধাজ্ঞা জেলেদের মরার উপর খড়ার গা হয়ে দাঁড়িয়েছে। তারপরও জেলেদের সরকারের এই আইন মেনে মাছ শিকার বিরত থাকতে মহিপুর, আলিপুর, প্রত্যাশ্রয়, শিববাড়িয়া নদীতে এসে ট্রলার ঘাট নোঙর করেছে। জেলেরা প্রতি বছর আমাদের কাছে দাবি জানিয়েছেন এই নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জল সীমা অনুপ্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই 65 দিনের পরও মাছ শিকার করতে গিয়ে অনেকটা খালি হাতে ফেরেন জেলেরা। তাই তারা এই অবরোধের সময় সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় 18,305 জন জেলে রয়েছেন। সকল জেলেই প্রত্যেককে সরকারি প্রণোদনা হিসাবে 86 কেজি করে চাল দেওয়া হয়। তার
তবে জেলেরা বলেছেন 86 কেজি অপ্রতুল্য। তারা এই প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন। জেলেদের দাবির বিষয়ে আমার সাথে কথা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সাথে। তিনি যেটা জানিয়েছেন, জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। জেলেদের সমস্যা সমাধানে কাজ করছে মৎস্য বিভাগ। এছাড়া এই 65 দিনের অবরোধ শতভাগ সফল করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে মহিপুর বন্দর মৎস্য বন্দর থেকে সর্বশেষ। কুয়াকাটা থেকে মাছ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনের আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে বড় ধরনের নীতি সংস্কারের পরামর্শ দেন তারা। দীর্ঘদিন ধরেই বাড়তি ডলারের দাম। সম্প্রতি 1 লাফে 60 টাকা বাড়িয়ে এর দর 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাজার ভিত্তিক করায় ঋণের সুদ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাড়বে আমদানি ব্যয় ও পণ্যের দাম। বিবিএসের সবশেষ হিসেবে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%, যাতে চাপে আছেন ভোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পাচ্ছেন না সাধারণ জনগণ। তাই দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের মাধ্যমে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা। সমস্ত কিছু তো আপনি মার্কেটের উপরে ছাড়তে পারেন না। যেমন ডলারকে আপনি মার্কেটাইজ করে দিচ্ছেন, ইন্টারেস্ট রেটকে মার্কেটাইজ করে দিচ্ছেন, টোটাল ইকোনমি তো 50%-এর বেশি মানিটাইজেশনই না। তো এইটি যদি এখন একেবারে সব কিছু মার্কেটের উপর করে ছেড়ে দেন ওদেরকে খুশি করার জন্য, তো সেখানে তো আলটিমেটলি তো মানে সাধারণ মানুষ তো মানে অতটা বেনিফিটেড হবে না। এ সময় করযোগ্য মানুষের কাছ থেকে পর্যাপ্ত রাজস্ব আদায়ের তাগিদ দেন আলোচকরা। তাদের মতে কর ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে আদায়ের পরিমাণ আরও বাড়বে। ট্যাক্স রেট কমায়ও 3 গুণ করা সম্ভব, 3 গুণ বৃদ্ধি করা সম্ভব বর্তমান সাইজ থেকে। এখন যেটা আছে কত 8 লাখ কোটি, 3 গুণ হলে 24 লক্ষ কোটি টাকার বাজেট আগামী 5 বছরের মাথায় দেওয়া সম্ভব। কিন্তু সেটা জন্য যে মেশিনারি, সেই মেশিনারি আমাদের এখানে অ্যানালগ সিস্টেম ভিতরে আপনি এটা দিচ্ছেন না। আলোচনায় উঠে আসে ডলার সংকট কমাতে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি পর্যাপ্ত সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অভিযোগ কৃষকদের। তাদের দাবি, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে দাম পাওয়া যাচ্ছে না। এদিকে সরকারি গুদামে ধান দিতে গেলেও নানা হয়রানির শিকার হতে হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটা মাড়াইয়ের পর গোলায় তুলতে ব্যস্ত কৃষক। তবে হতাশ হতে হচ্ছে বাজারে গিয়ে, ফিকে হচ্ছে লাভের আশা। সরকার কৃষকের কাছে যেখানে 1280 টাকা মনে ধান কিনছে, সেখানে পাইকাররা 800 থেকে 900 টাকার বেশি দিতে নারাজ। এবছর সুনামগঞ্জ থেকে 29,811 টন ধান সংগ্রহ করবে সরকার। তবে আবেদন করেছেন অনেক বেশি সংখ্যক কৃষক। সবাই সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পাওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে পাইকার ফুরিয়াদের কাছে। আমরা তো লয়ে গেলে গুদামো ধান লাগতো না, 25 কেজি বানাইলে এক মনে আবার গুড় দেওয়ান লাগবো হারে নেওয়া নাই। তারা 2-4 মিল যারা আছে এরা তো একই জুট, এরা তো এক জুটেই লো মাল তো আর আপনার একজন এক রেট এলো না। আমরা লোন লাগে কি লাগে, পয়সা নাই, কামলা মনে আছে, খরচ দেওয়ান লাগে, এই কারণে ধান বেচন লাগে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, সরকারি গুদামে ধান বিক্রির আবেদন বেশি হলেও প্রকৃত কৃষকরাই সুযোগ পাবেন। আমরা সফল হতে পারবো, এই নিবন্ধন থেকে বোঝা যাচ্ছে। এবং আমাদের যে প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে এবং আরও সময় আছে। আমরা সেই আবেদন পেয়ে লটারি কার্যক্রমগুলি সম্পন্ন করতে পেরে কৃষকদেরকে আমরা সরকারের প্রতি কেজি ধান 32 টাকা মূল্য আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ধান বিক্রিতে মধ্যস্বত্বভোগী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কোনো রকম মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষকরা হয়রানির শিকার না হয় বা প্রতারিত না হয়, এই জন্য আমরা প্রচারণা অব্যাহত রেখেছি। এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জে এবার বোরো মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 13 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 4,000 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, 800 থেকে 900 টাকায় ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। কত দাম হলে উপযুক্ত মনে করছেন কৃষকেরা?
দেখুন, যেহেতু সরকার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছে 1280 টাকা মন, কিন্তু এই দামে কৃষকরা কখনোই বিক্রি করতে পারে না। শুধু এই বছর নয়, কখনোই কিন্তু কৃষকরা যে সরকারের যে ন্যায্য মূল্য, সেই মূল্যে কিন্তু সরকারি গুদামে ধান দিতে পারে না। কারণ আমরা দেখেছি যখন ধান কাটা শুরু হয়, ধান কাটা এবং শুকানো শুরু হয়, তখন কিন্তু মানে ধান কেনা শুরু হয়নি, বাধ্য হয়ে কিন্তু কৃষকরা একেবারে কম মূল্যে ধান বিক্রি করতে হয়, যা উৎপাদনের চেয়ে উৎপাদন খরচ যেটা আসে সেটাও কিন্তু অনেক সময় আমরা দেখেছি আসে না। এর কারণ হিসেবে দেখা গেছে, কারণ এখন বর্তমানে শ্রমিক বাজারের মূল্য কিন্তু অনেক বেশি। আর আপনাকে একটা বিষয় আমি একটু বলে রাখি, যদিও সরকারিভাবে সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান নেওয়া হবে এমন কথা আমরা সবসময় শুনে আসছি, কিন্তু আসলে প্রকৃত কৃষকরা সরকার সরাসরি গুদামে ধান দিতে পারে না এমন একটা অভিযোগ কিন্তু সবসময় করে থাকে। কারণ আমরা দেখি প্রতি বছরই যেহেতু সুনামগঞ্জ সবচেয়ে বেশি, হাওড় অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ধান সুনামগঞ্জে উৎপাদন হয়। হাওড় অঞ্চলে যখন ধান মারাই এবং শুকানো শুরু হয়, ধানের মাঠেই কিন্তু এক প্রকারের মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু কৃষকদের কাছ থেকে 700 থেকে 800, 900 এই দামের মধ্যে ধানগুলো নিয়ে আসে। এতে করে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। কারণ সরকারিভাবে যে ধান কেনা শুরু হয় সেটা কিন্তু একটু দেরিতে শুরু হয়। কারণ এখন পর্যন্ত কিন্তু লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান নিয়ে আসা হবে। এখন পর্যন্ত কিন্তু লটারি কোনো জায়গায় লটারি কার্যক্রম শুরু হয়নি, যার ফলে এই মুহূর্তে কৃষকরা, কারণ বুড়ো ফসলের উপরে নির্ভরশীল, এই ধান বিক্রি করে তাদের সংসারের খরচ বা অন্যান্য যে খরচ, সেই খরচ কিন্তু তারা লুকিয়ে থাকে। আর এছাড়া আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু সুনামগঞ্জে বিচ্ছিন্নভাবে অনেক জমিতে ধান কিন্তু কাটার বাকি আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি সরকার মাঠ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে, তাহলেই কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ধান চাল সংগ্রহের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। দিনে রোদ, রাতে জল, দিন দিন বাড়ে ধানের বল। কৃষিতে বৃষ্টিপাতের ভূমিকা নিয়ে এমনই বাস্তবসম্মত বচন বেঁধেছিলেন মেধাবী নারী খনা। প্রাচীনকাল থেকে লোকমুখে তার এমন অসংখ্য বচন প্রচার পেয়ে আসলেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবার চট্টগ্রামে আয়োজন করা হয় খনার মেলার। খনার বচনের তাৎপর্য তুলে ধরে তা পাঠ্যপুস্তকে স্থান দেয়া তাগিদ দেন মেলার উদ্যোক্তারা। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের খুলশীর চিত্রভাষা গ্যালারিতে গানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় খনার মেলা। গানে গানে খনার বচন পরিবেশন করেন শিল্পীরা। পরে এ বিষয়ে আলোচনায় অংশ নেন শিল্পী কফিল আহমেদ। আলোচনা শেষে চলে প্রশ্নোত্তর পর্ব, যা মুগ্ধতা ছড়ায় দর্শক শ্রোতাদের মাঝে। আমরা খনার ডাক, খনার বচন, এগুলো কিন্তু আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে বাংলাদেশের যেহেতু একটা বিশাল একটা অংশ কৃষিভিত্তিক সমাজ। যখন নারীবাদ সম্পর্কে আমাদের একটু ধারণা হয়, তখন খনার জীবকর্তনের সঙ্গে নারীবাদের একটা সম্পৃক্ততা পাওয়ার পরে সচেতন নারী হিসেবে খুব স্বাভাবিক খনার প্রতি একটা পক্ষপাতিত্ব আমাদের আছে। আবহাওয়া, ফসলের যত্ন, কৃষিতত্ত্ব সহ নানা বিষয়ে জ্ঞানের পরিবাহক ছিলেন মেধাবী নারী খনা। প্রবাদ প্রবচনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন তিনি। তরুণদের মধ্যে তার জ্ঞান ছড়িয়ে দিতেই মেলার আয়োজন, বলছেন উদ্যোক্তারা। একটা মেলবন্ধন যদি আমরা করতে পারি খনাকে নিয়ে, খনার বিভিন্ন লজিকগুলো নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং ডেভেলপমেন্ট হবে, এটা আমি আশা করি। খনার বচন বিখ্যাত হলেও তার জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। পাঠ্যপুস্তকে তার বচন ও এ সংক্রান্ত গবেষণা তুলে ধরার দাবি জানানো হয় মেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।